এক দেশে ছিল এক রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। রাজার ছিল 7 রানী, কিন্তু রাজার মনে কোনো সুখ ছিল না, কারণ রাজার কোনো সন্তান ছিল না। একদিন এক দরবেশ আসলো রাজার স্বপ্নে। ঠাকুরমার ঝুলির গল্পটা এভাবেই শুরু হয়। এবং প্রিয় দর্শক, দরবেশ এসে কি বলল সেটি জানতে হলে দেখতে হবে সিনেমা এবং যেতে হবে সিনেমা হলে। এই যে গল্পটি আমরা শুনলাম রিপন নাগের কাছ থেকে, এটি একটি সিনেমার গল্প, একটি চলচ্চিত্রের গল্প। দর্শক, আমরা তো লোককথার কথা সবাই জানি। লোককাহিনী, লোকগাথা আমাদের সংস্কৃতির, আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ময়মনসিংহ গীতিকার 7 ভাই চম্পা লোকগাথাটির কথা আমরা কে না জানি। 7 ভাই চম্পার গল্প আমরা সকলে শুনেছি দাদি নানির মুখে, শুনতে শুনতেই আসলে বড় হয়েছে। তবে সেই 7 ভাই চম্পা, এই গল্পটির আগের কাহিনীটি কি ছিল? 7 ভাইয়ের কাহিনী, চম্পার কাহিনী আমরা জানি, কিন্তু আদি গল্পটা কি আমরা জানি? সেই আদি গল্প নিয়ে একটি চলচ্চিত্র আসছে আমাদের জন্য, আগামীকাল মুক্তি পাবে প্রেক্ষাগৃহে, এবং সেই চলচ্চিত্রটি নিয়ে আজ আমরা তারকা কথনের আয়োজনে কথা বলবো। আজকের অনুষ্ঠানের শুরুতেই যিনি গল্পটি আপনাদেরকে বলছিলেন, শুনিয়েছেন 2 লাইন, নিশ্চয়ই আপনারা ভাবছেন তিনি কে। তিনি হচ্ছেন এই চলচ্চিত্রটি 7 ভাই চম্পা আদি গল্পের পরিচালক রিপন নাগ। আছেন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে। আমাদের সাথে আরও আছেন অভিনেত্রী সানারাই দেবী শানু, আছেন দোয়েল। স্বাগতম সকলকে। কেমন আছেন? ভীষণ ভালো আছি। ভালো তো থাকারই কথা। আসলে কালকে নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে সিনেমা হলে গিয়ে নিজের সিনেমাটি দেখতে পাবো। আমি রিপনদার শুরুতেই গল্পটা শুনছিলেন, দর্শকরাও শুনেছেন, আমরাও শুনেছি, এবং আমরা কিন্তু এই গল্পের মধ্য দিয়েই বড় হয়েছি। আমার কাছে 7 ভাই চম্পা একটা রূপকথার গল্প, এবং রূপকথার মতোই আমাদের এই পুরো জার্নিটা, 7 ভাই চম্পার পুরো কাজ থেকে শুরু করে সব কিছু। তো আগামীকাল যখন এটা বড় পর্দায় আমরা দেখতে পাবো, দর্শকদের কাছে আশা করি সেটাও একটা রূপকথার মতো মনে হবে। আমরা যারা আসলে কলাকুশলী ছিলাম, পুরো কাজের মধ্যে সম্পৃক্ত ছিলাম, ক্যামেরার সামনে এবং ক্যামেরার পিছনে, আমাদের সবার কাছে এই 7 ভাই চম্পের আদি গল্পের এই পুরো জার্নিটা একটা রূপকথার গল্পের মতো। সেজন্য আমি ভীষণ উচ্ছ্বসিত, এবং এই গল্পটিকেই আমরা যখন এখন হলে দেখতে পাবো, আমি নিজেই আসলে আমি বড় রানী, তো আমি খুবই উচ্ছ্বসিত, এবং আমার মনে হচ্ছে যে না, বড় পর্দায় গিয়ে 7 ভাই চম্পার এই লোককথার এই গল্পটা, এই রূপকথার এই গল্পটা আমি নিজেও দেখতে পাবো। 7 ভাই চম্পা আদি পর্ব। রিপন নাগের কাছে আমরা শুনতে চাই যে আসলে এই যে আদি গল্পটা নিয়ে, আমরা তো সবাই 7 ভাই চম্পা গল্পটা জানি, আদি গল্পটা নিয়ে কাজ করার ভাবনা এবং তখনকার সময়ের সাথে এখনকার প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে শিল্পের একটা নতুন রূপ দেয়, এই চিন্তাটা কিভাবে আপনার আসলো? আমরা ভাবছি যে যখন আমরা ঠাকুরমার ঝুলি পড়তাম, যে একটা লোক, যে রাজা, তার ঘরে জন্ম নিচ্ছে ব্যাঙ এবং সেটা বিলিভ করতেছে। তা আমরা চিন্তা করলাম তাহলে তার আদি গল্পটা কেমন হইতে পারে, যে ওই মানুষটার উপরে এত কিছু হয়েছে, যে এত ধরনের ঘটনা ঘটে গেছে, যে সে এটা সহজেই বিশ্বাস করে ফেলতেছে যে তার রানী ব্যাঙ জন্ম দিতে পারে বা ইঁদুর জন্ম দিতে পারে। তো এই গল্পটা কি, এই গল্পটাকে আমরা যে ঠাকুরমার ঝুলি বা ঠাকুরদার গল্প এইসব থেকে আমরা এই গল্পটাকে সাজানোর চেষ্টা করছি, যেটা অত্যন্ত রহস্য রোমাঞ্চে ভরা, এবং এখানে অনেক ধরনের গল্পের সংমিশ্রণই আসলে 7 ভাই চম্পা আদি গল্প। এবং এই গল্পটা আসলে ওই পর্যন্ত যেখানে রাজা
চম্পার মাকে বিবাহ করলেন এবং বড় রানী তার ক্ষমতায় টোটাল রাজত্বকে দখল করে ফেললেন। এই পর্যন্তই হচ্ছে প্রিকুয়েলটা, আদি পর্বটা, সাত ভাই চম্পা আদি পর্ব। এবং এর পরের কাহিনীটা তো আমাদের সকলেরই জানা। এই যে একটা ঐতিহ্যের রূপকথা বা লোকগাথা, তখনকার সময়কে এখন এনে পর্দার সামনে দাঁড় করানো খুব চ্যালেঞ্জের ছিল নিশ্চয়ই, সেগুলো আপনারা কিভাবে বাস্তবায়ন করেছেন? এটা প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম ফোকাস করছি হচ্ছে যে সেটটা কি হবে, লুকটা কি হবে। এবং যদি আপনারা দেখেন পর্দায়, তাহলে আপনারা দেখবেন যে আমরা সেই প্রাগৈতিহাসিক বাংলাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং ওই সময় যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, ওই সময়ের আর্কিটেক্টটা কেমন ছিল, আর্কিটেক্টটা কিভাবে ভাবছে এবং তার ডিজাইনটা কেমন ছিল। এবং ওইখানে আমাদের লোকজ অনেক মোটিভ ছিল। এবং আমরা যখন রানীদেরকে নিয়ে ভাবছি, রানীদেরকে যে আমরা বিভিন্ন রকম লুক দিছি, আমাদের ওইখানে দেখবেন যে রাজা তার প্রতিটা রানীকে এক এক ধরনের আলাদা রঙে সাজিয়েছেন। এবং এখানে আমি একটু কথা কেড়ে নিচ্ছি। তো আমরা যেহেতু এক একজন রানী হিসেবে, আমি বড় রানী হিসেবে অভিনয় করেছি, দোয়েল করেছি সেজ রানী হিসেবে। তো 7 রানীর জন্য কিন্তু 7টা রং বরাদ্দ ছিল। আমার জন্য, বড় রানীর জন্য সবুজ রংটা বরাদ্দ ছিল। আজকেও আমি সবুজ রং পরে এসেছি। তো আমরা যখন পুরো মানে প্রজেক্টে যখন আসলে কাজ করছিলাম সাত ভাই চম্পার আদি গল্পের, তখন প্রতিটা রানীর জন্য যে এক একটা রঙের বরাদ্দ এবং এক একটা কস্টিউম, গহনার যে বিষয়, কস্টিউম ডিজাইনারের জায়গা থেকে আমি বলবো যে আসলে আদি বাংলার পুরো বিষয়টাকে, আবহটাকে তুলে আনার জন্য যারা ডিজাইনার ছিলেন, এবং শুধু কস্টিউম না, পুরো সেট ডিজাইনিংয়েও এই বিষয়টাকে তুলে ধরার জন্য সেই চেষ্টাটা আমাদের পুরো টিমের অনেক মানে দারুণভাবে ছিল। এবং 1000 বছর আগের সেই রূপকথাকে যেন আমরা পর্দায় তেমনভাবেই দেখব, এই প্রত্যাশাটির জন্য এই অনেক এফোর্ট আপনারা দিয়েছেন। আমরা দোয়েলের কাছে একটু শুনবো, দোয়েলের চরিত্রটা কি ছিল সিনেমায়, এবং এই যে লুকের কথাটা বারবার চলে আসলো, এই সবুজ শাড়ি পরে আমরা বড় রানীকে দেখতে পাচ্ছি, দোয়েল কি কালার শাড়ি পরেছিল? আমি শাড়ি পরেছিলাম, যদিও আমি আজকে পরতে পারিনি। আমার পছন্দ, মানে আমার কালার রাজা নির্ধারণ করেছিলেন হলুদ, এবং আমি যেই চরিত্রটা করেছি ওটার নাম হচ্ছে সেজ রানী, এবং সে ছিল হচ্ছে গিয়ে প্রাসাদ সুন্দরী। সো আমার তো যখন একটা মানুষের হয় কি, যখন উনি আসলে আমার সৌন্দর্যে এত বেশি বিমোহিত ছিল যে সবসময় আমার আসলে সৌন্দর্যটাই ওনাকে অনেক বেশি আসলে আকৃষ্ট করেছে। তো এখানে তো আসলে একটা মানে প্রজেক্টে কি হয়, প্রজেক্ট চলাকালীন সময় নানান রকম ঘটনার মাঝখান দিয়েই, যেহেতু মানে এটা একটা আদি গল্প এবং অনেক চরিত্র, তো এটা নানানভাবেই আসলে জিনিসটা মানে সামনের দিকে এগোয়। তো আমার কাছে যেটা মনে হয় যে আমার ক্যারিয়ারের কথাই যদি আমি বলি, এটা আমার জীবনের একটা প্রথম মেগা সিরিয়াল ছিল, এবং এখনও যেহেতু আমি কাজ করে যাচ্ছি সেই জায়গা থেকে মনে হয় যে চ্যানেল আইয়ের এটা একটা চ্যানেল আইয়ের কন্ট্রিবিউশনে, এত বড় আয়োজনে, স্পেশালি যদি সেট, কস্টিউম, প্রোডাকশন, পুরো ডিরেক্টরিয়াল টিম যদি আমরা বলি, এরকম কাজ আসলে আমরা এখন পর্যন্ত আর পাইনি, আর আমরা দেখিও নি আসলে। মানে হয় না যে ইউটিউব করলে তখন আমরা দেখতে পাই, কারণ অনেক কিছু ছিল যে একসময় যেটা রিয়েল লোকেশন পাওয়া যেত, চাইলে জমিদার বাড়ি বা এরকম, কিন্তু এটা পুরোটাই মানে হ্যান্ডমেড ছিল, মানে ম্যানমেড আর কি। সো এটা আমার জন্য একটা, তখন তো আমি আরো অনেক জুনিয়র আর্টিস্ট ছিলাম, ওই জায়গা থেকে আমাকে সিলেকশন করা এটা একরকম আমার প্রাপ্তি ছিল আসলে। একদমই তাই। আমরা রিপন নাগের কাছে একটু শুনবো, এই যে আভিজাত্যের কথাটা চলে আসছে, জমিদার বাড়িতে গিয়ে শুটিং করা লাগছে, কস্টিউমের ব্যাপার তো আছেই, সবকিছু মিলে নিশ্চয়ই অনেক ব্যয়বহুল ছিল, সেটা আপনি কিভাবে? হ্যাঁ, এটা তো অবশ্যই অনেক ব্যয়বহুল ছিল, কারণ এমনও শর্ট ছিল যেখানে আমাদের 100-র উপরে আর্টিস্ট ছিল। যখন আমরা রাজদরবার শ্যুট করতাম তখন 100-150 আর্টিস্টই ছিল। যখন আমরা আউটডোর শ্যুট করছি, আমার অনেক সিন আছে যেখানে ঘোড়াই ছিল প্রায় 20-25টা, হাতি ছিল, ওরা সাপ নিয়ে শ্যুট করছে, কাজ করেছি আমরা। হ্যাঁ, তারপরে আরো বিশাল আয়োজন ছিল, মানে এই মানে একটা কাজের জন্য আসলে এত বিশাল আয়োজন। আমি শিল্পী হিসেবে আমি বলবো ইন্ডাস্ট্রিতে কাজ করছি বেশ দীর্ঘ বছর ধরে, তো চ্যানেল আইয়ের এই প্রজেক্টের যে বিশাল আয়োজনটা, সেটার অভিজ্ঞতার সম্মুখীন আসলে এর আগে কখনো হয়নি। দোয়েলও সেটা একমত হবেন। আর এখানে আরেকটা বিষয় আমি দর্শকদের জন্য আসলে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই, দর্শকদের কাছেও একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, যেহেতু এটা অলরেডি চ্যানেল আইতে প্রচারিত হয়েছে একটা সিরিয়াল হিসেবে। তো সেখানে যখন আমরা কাজ করছিলাম তখন থেকেই আসলে এই আদি গল্প নিয়ে কাজ কর ফিল্ম হিসেবে বড় পর্দায় আনার প্ল্যানিংটা আসলে আমাদের পুরো টিমেরই ছিল। তো তখন
এটাই স্বপ্নের কথাটা আমি বলছিলাম, যে সেই স্বপ্নটা আসলে বেশ কিছু বছর পরে হলেও এখন বাস্তবায়িত হয়েছে। আমরা বড় পর্দায় এটা দর্শকদের কাছে আসছে এবং দর্শকরাও দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। কিন্তু ওই যে প্রিপারেশনের যে জায়গাটা, জার্নিটা আমাদের ছিল, সেটা সেই স্মৃতিগুলো আসলে খুবই অদ্ভুত, একটা আনন্দময়। এবং আমাদের মনে আছে আমরা রানীরা যখন সেটে যখন ঢুকতাম, সকালে যখন আমাদের কল টাইম ছিল, আমরা যখন ঢুকতাম, ঢোকার পরে যখন আমরা এই যে কস্টিউম এবং গহনা সবকিছু পরে মেকআপ টেকআপ করার পরে রানীর আবহে যখন আমরা চলে গেছি, এবং তখনকার সময় তো মনে হতো যে আমি আসলেই একজন রানী। তখনকার সময়টাতে তো আসলে রানী মানে আমরা সাধারণ মানুষের থেকেও একটু আলাদাভাবে বুঝতাম। তো সেইভাবে নিজেকে সাজাতে কেমন লাগছিল, আর কত সময় লাগতো প্রতিদিন তৈরি হতে? প্রচুর সময় লাগতো। আমাদের প্রত্যেকটা রানীর যেহেতু এক একটা কালার, লাল, হলুদ, তারপরে সবুজ, এরকম 7টা রঙে নির্ধারিত ছিল। কিন্তু প্রত্যেকে আমরা সাজগোজের ব্যাপারে যথেষ্ট সময় ব্যয় করেছি, এবং যেহেতু অনেক সময় লাগতোই, যে কারণে আমরা সেটে যেতামই অনেক আর্লি কল ছিল আমাদের। এবং মেকআপ এবং গেট আপ নেওয়ার পরে প্রত্যেককেই আমাদের নিজেদেরকে রানী মনে হতো। রানী মহলে যখন আমরা ঘোরাঘুরি করতাম, সেটটাই সেরকম ভাবে সাজানো হয়েছিল যে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হতো যে আমি বড় রানী, এবং সেই বড় রানীর মতো করেই হাঁটছি, প্রতিটা চরিত্রকে আসলে সেভাবে করেই ধারণ করছি, সেই গল্পের মধ্যে আসলে বাস করছি। দীর্ঘদিন লেগেছে সেই বড় রানীর ভেতর থেকে নিজেকে বের করতে। আজকেও যখন আমি এখন বসছি বড় রানী হিসেবে, এবং দর্শকদের কাছ থেকে ভাবে যে সবাই কিন্তু আমরা সেটের মধ্যে সবাইকে কিন্তু রিপন দাও কিন্তু ডাকে যে এই বড় রানী, এই সেজ রানী, আমরা কিন্তু প্রত্যেকের নামটা ভুলে যে সেই চরিত্রের মধ্য দিয়ে বাস করছিলাম। এবং ভাষার একটা ব্যাপার কিন্তু ছিল, ভাষাগত পরিবর্তন, এই সব কিছুতে তো অনেক জার্নির মধ্য দিয়ে যেতে হয়েছে। নিজেকে প্রস্তুতটা কিভাবে করেছেন? প্রস্তুতির জায়গাটা আমাদের এই কাজটা শুরুর আগে একটা ওয়ার্কশপ হয়েছে প্রত্যেকের জন্য, সেই ক্যারেক্টারাইজেশনের জন্য, প্রিপারেশনের জন্য, মেন্টাল প্রিপারেশনের জন্য, আর কস্টিউমের জন্য তো অবশ্যই। আমার কাছে মনে হচ্ছে সেই ওয়ার্কশপটা খুবই দারুণ ছিল। আমাদের নূপুর আপা, নায়লা আজাদ নূপুর, উনি সেই ওয়ার্কশপটা আমাদেরকে করিয়েছিলেন, এবং সেটা আমাদের জন্য অনেক কার্যকরী একটা ওয়ার্কশপ ছিল। যে কারণে আমরা রানীরা কিভাবে কথা বলবে, তাদের আচরণগত জায়গা থেকে কিভাবে ক্যারি করবে পুরো বিষয়টা, সেটা ধাতস্থ হওয়ারও একটা বিষয় ছিল। এবং সেটা যেহেতু দীর্ঘ প্রজেক্টে আমরা বেশ ভালোভাবেই রপ্ত করেছি, আশা করি ধারণ করেছি আসলে এক একটা চরিত্রকে। আর কস্টিউমটা নিয়ে সারা দিন ব্যাপী এত ভারী মেকআপ, গেট আপ সবকিছু মিলে রানী মহলে বিচরণ করতে আমার কাছে মনে হয় একটা স্বপ্নময় একটা জগতে সবসময় ছিলাম। একদম তাই, এবং সেই স্বপ্নের ছোঁয়া দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। রিপন নাগের কাছে একটু জানতে চাই, এত আয়োজনের প্রিপারেশনটা আপনার কেমন ছিল? এবং আমি আরো একটা ব্যাপার জানতে চাই যে কালার থিওরিটা রাজা নির্ধারণ করে দিচ্ছে কালার, এর পেছনের গল্পটা কি আসলে? এর পেছনের গল্পটা হচ্ছিল কি যে আমাদের প্রতিটা রানীর যে কালার থিওরিটা ছিল যে রাজা অনেক শৌখিন। তো রাজার কাছে যেটা হতো সেটা হচ্ছে যে প্রতিদিন রাজার কাছে যে একটা থালা যেত, এবং ওর মধ্যে 7টা রুমাল থাকতো। যেহেতু রাজার 7 রানী, তো রাজা আজকে কাকে কোন রানীকে পছন্দ করবে, তো রাজা ওইখান থেকে ওই রুমালটা তুলতেন, যে হলুদ রুমাল না সবুজ রুমাল না বেগুনি রুমাল, এবং যে রুমালটা তোলা হইতো রানী মহলে খবর যেত যে এখন ওই রানীকে রাজা খুঁজছেন। এবং রানীদের শুধু মজার ব্যাপার যে যেমন দোয়েল, ও সেজ রানী, তো হচ্ছে হলুদ রানী, ওর রুমও ছিল হলুদ, যে ওর রুমের সবকিছু হলুদ, এবং যে নীল রানী তার সব নীল, ঠিক। এবং এটা শুধু কালারের ক্ষেত্রে বিষয়টা এরকমও ছিল যে প্রতিটা ক্যারেক্টার সে কিভাবে আচরণ করবে এটা তার কালারের মধ্যে দিয়ে আমরা চলে গেছি, যে এই রানীটার মধ্যে না এইরকম লুক থাকবে, এই রানীটা এইভাবে কথা বলবে, সেটা কালারের যাতে মেন্টাল ব্যাপারটা তার মধ্যে থাকে। এবং ওই যে শানু যেটা বলতেছিল যে আমরা যখন সেটে থাকতাম তখন সবাইকে ওই রানী বলেই ডাকতাম, যাতে ওর মধ্যে ওই বিষয়টা আস্তে আস্তে একদম গল্পের ভেতরেই আসলে আপনারা বাস করেছেন সেই সময়টাতে। এই যে এত বড় একটা আয়োজক মহলের কি কি করতে হয়েছে, আপনারা কিভাবে সবকিছু সম্পন্ন করেছেন? এর জন্য আমরা প্রথমে তো চ্যানেলকে ধন্যবাদ দেব। আমাদের একটা বড় টিম ছিল, আমি জানি না আর কখনো বাংলাদেশে এত বড় টিম হবে কিনা। এবং রানী বলেন, অন্যান্য যত ক্যারেক্টার বলেন, আমাদের এমনও হয়েছে যে একটা সেটে এত প্রদীপ ছিল যে 2000 প্রদীপ জ্বালাইতে হবে, এবং তার জন্যে 7-8 জন লোক ছিল যারা প্রদীপ ধরাইত। এবং দেখা যাচ্ছে যে খুব ইন্টেন্স সিন, রানী আর রাজমাতা কথা বলতেছে, এর মধ্যে পিছনে একটা
প্রদীপ নিভে গেছে এবং এটা আমরা সিনে ব্যস্ত, ওই যারা প্রদীপ জ্বালাচ্ছে ওরা ভুলে গেছে যে শুট চলতেছে, ওর মাথায় গেছে যে ওর দায়িত্ব যে প্রদীপ নিতে পারবে না, ও শুটের মধ্যে দৌড়ে যায় প্রদীপ ঠিক করতে চলে গেছে। সেটার মধ্যে কবুতরও ছিল, আমাদের একটা দৃশ্যের মধ্যে কবুতরের রাজমাতা এবং রাজমাতার সিংহাসনের উপরে কবুতর জোড়া কবুতর সব সময় থাকতো। তো কবুতরও কিন্তু আমাদের সেই দৃশ্যের অংশ, মানে তারাও কিন্তু অভিনয় করেছে বলতে গেলে। তো যে কারণে ওই সেই দৃশ্য ধারণ করার সময়ে যখন আসলে তারাও সেই দৃশ্যের মধ্যে দেখা যাচ্ছে, তো ওভাবে করে কিন্তু তাদের পজিশনিং সবকিছু মিলে তাদের এই বিষয়টা, এই জন্য হয়তো অপেক্ষাও করতে হয়েছে কখন কবুতরগুলো এখানে বসবে। বাহ, বিশাল আয়োজন আসলে শুনেই বোঝা যাচ্ছে এবং সিনেমা হলে দেখে দর্শকরা আরো বেশি বুঝতে পারবে। এবং রিপন নাগকে যদি আবারও একটু জিজ্ঞেস করি, যে গল্প লেখার সাথেও আপনি সম্পৃক্ত ছিলেন, আপনার কাছে এটা কেন মনে হলো যে আদি গল্পটা জানে, এবং যেহেতু এটি লোককথার কাহিনী, নিশ্চয়ই বাস্তবের সাথে সম্পৃক্ত করে অনেকজন থেকে জেনে বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে গল্পটা দাঁড় করাতে হয়েছে, সেই ব্যাপারটা কেমন ছিল? গল্প লেখার জন্য আমাদের একটা টিম ছিল, আমি সহ আরো 2 জন ছিলেন, নাজাকাত খান এবং ইমতিয়াজ সজীব, এবং আমরা আসলে এই অতীত জিনিসটাকে বা রূপকথার যত গল্প ছিল ওই সময় আমরা সব পড়ে ফেলেছিলাম, এবং ওইখান থেকে আমরা চিন্তা করেছিলাম যে ওকে আমরা আমাদের স্ট্রাকচারে যেটা যায়, আমাদের গল্পের সাথে যায়, ওইভাবে আমরা গল্পটাকে তৈরি করার চেষ্টা করছি। এবং প্রথমে আসলে আমরা ক্যারেক্টারগুলিকে তৈরি করার চেষ্টা করছি, যে আমাদের বড় রানী সে কেমন ক্যারেক্টার হবে। এবং মজার বিষয় হচ্ছে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে আসলে অনেক মানুষ, অনেক চরিত্র, হ্যাঁ চরিত্র কিন্তু অনেক ছিল, যে একটা রাজদরবারে যে মন্ত্রী ছিল, অনেক মন্ত্রী সহ টোটালটাই, হ্যাঁ ওই সময় যেমন থাকতো রাজাদের, একজন গুরুজি ছিল, একজন সৈন্যরা ছিল, তারপরে হচ্ছে যে ঘোড়ার দৃশ্যে অনেকগুলো ঘোড়াও ব্যবহার করা হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছিল। এবং আমাদের প্রত্যেকের সাথে মনে হয় 2টো করে অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে অ্যাসিস্ট্যান্ট বলতে তাদেরকে যদি কি একটা সহচরী, রানীদের সাথে, মানে শুধু রানী না, আমরা রানীকে যখনই দেখতাম আমরা দেখতাম কিন্তু রানীর সাথে আরো 2-3 জন সহচরী থাকতো, যেটা ওই সময় থাকার কথা। ঠিক ওইভাবেই জিনিসটাকে সাজানো হয়েছে, যে শুধু একজন না, এবং খুব স্বাভাবিকভাবে শুধু ওদের লুক না, ওই সহচরীদের লুকের ক্ষেত্রে আমরা খুব যথেষ্ট পরিমাণ মনোযোগী ছিলাম। বড় রানীর সহচরীদের কস্টিউমটাও হচ্ছে, পোশাকটাও সবুজ রঙের ছিল। তো এইভাবে করে আলাদা করে ডিফাইন করে, আমার কাছে মনে হয় যে একজন দর্শক যখন পর্দায় দেখবেন, পুরো বিষয়টা একটা দর্শক হিসেবে একটা আরাম, মানে কালার কম্বিনেশনের জায়গায়, সেটের জায়গায়, আর সংলাপের ক্ষেত্রে তো আমি অবশ্যই দাদার আমি প্রশংসা করবই। দাদা যেহেতু নিজেই, পুরো টিম যেহেতু সংলাপ লিখেছেন, আমি বড়রানী হিসেবে যখন সংলাপগুলো মানে বলেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এত দর্শন সমৃদ্ধ কথাগুলো, সংলাপগুলো, এটা আমাদের জীবনেরই কথা, এটা লোককথা নির্ভর একটা গল্প, কিন্তু এই গল্প, এই কথাগুলো, এই ডায়ালগগুলো এই সময় এসে আমাদেরকে কানেক্ট করতে পারছে। আমরা দর্শকদের সাথে নিয়ে সিনেমার অল্প একটা অংশ দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন দেখি। রানীমা, চাঁদ, সবার বাবা মা আছে, আমার কেন নেই? ঘুম আসছে না তাই না? গল্প শুনবে? না, আজ গল্প শুনতে ইচ্ছে করছে না। কিন্তু আমার যে বলতে ইচ্ছা করছে। কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তর দিলে না। আগে গল্পটা শেষ করি। আচ্ছা। এক দেশে ছিল এক মস্ত বড় রাজা, তার কোনো কিছুর অভাব ছিল না। তার হাতি ছিল, ঘোড়া ছিল, রানী ছিল, রাজকন্যা ছিল, রাজকুমার ছিল। এরকম আবার গল্প হয়? এদিকে রাজকুমার আর রাজকন্যা বড় হতে লাগলো, রাজকন্যার বিয়েও হয়ে গেল।
একটুতেই তুই রেগে যাস কেন, অভিমান মিছে কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন, একটুতেই তুই রেগে যাস কেন, অভিমান মিছে কি কারণ, তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন। তারপরে শুরু হলো সমস্যা। মহারাজ, উত্তর এবং দক্ষিণ এখন বঙ্গের দখলে। রাজজামাতা তাঁতার খা এবং রাজপুত্র বিজয়বাহু দুজনেই এখন যুদ্ধ জয়ের অতি সন্নিকটে। রাজপুত্র এবং রাজজামাতার বিরুদ্ধে বঙ্গ তার হারানো ভূমি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে মহারাজ। বেশিরভাগ বিজয় ছিনিয়ে এনেছেন আপনি। বঙ্গের একমাত্র রাজজামাতা তাতার খা আর যুবরাজ শাহ ইরফান পেলেন রাজকীয় উপাধি বিজয় বাহু। বরেন্দ্রের বিদ্রোহ দমন করলেন আপনি, আর লাল তাবুর অধিকার পেলেন যুবরাজ বিজয়বাহু। আর লাল তাবুর দায়িত্ব পাওয়া মানেই যে ভবিষ্যৎ মহারাজকে হতে যাচ্ছেন তার ইঙ্গিত। এটা কেনা জানে। রাজজামাতা তাতার খা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তিনি সামন্তরাজদের একত্র হবার আহ্বান জানিয়েছেন। আমি তাতার খাঁর সঙ্গে দেখা করব। প্রিয় দর্শক, আমরা দেখলাম সিনেমাটির অল্প একটু অংশ, এবং এরপর আসলে কি হলো এটি দেখতে হলে কাল যেতে হবে সিনেমা হলে। আমরা আসলে দেখতে পাচ্ছিলাম যে আমাদের দৃষ্টিতে যে আভিজাত্য, যে সানা রায় দেবী শানু যে বলছিলেন চোখের আরাম, আমাদের আসলে দৃষ্টি ছুঁয়ে যাচ্ছিল সিনেমার প্রতিটি দৃশ্য। আমরা অবশ্যই আগামীকাল সকলে মিলে সিনেমাটি উপভোগ করব। আবার একটু দোয়েলের কাছে জানতে চাই, আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে ঘোড়া, হাতি এবং আপনারা বলছিলেন ব্যাং, এছাড়াও আরও অনেক অনেক প্রাণী, সব কিছুকে আপনারা সম্পৃক্ত করেছেন এর সাথে। এই সব কিছুর সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার অভিজ্ঞতা, আমার তো একটা এক্সপেরিয়েন্স ছিল যেটা সাপ নিয়ে। আমি হয়তো বা শানু আপু ওরকম করে আমাকে ইন্সপায়ার না করলে আমি এই সিন করতে পারতাম না। আমাদের মূলত সেটা নরানির একটা উপসঙ্গ হিসেবেই ছিল। সাপ, সে যেহেতু জাদুকর বিদ্যায় পারদর্শী ছিল, তার একটা দৃশ্যের জন্য সাপ দরকার ছিল। সেটে সাপ আনা হয়েছিল, তো আমরা সব রানীরাই মোটামুটি সাপটা ধরে দেখার চেষ্টা করেছি। তো দোয়েলও সেটা ধরে যখন, মানে এটা একটা মজার একটা অভিজ্ঞতা আমাদের মধ্যে। হ্যাঁ, এবং আমার কাছে আরেকটা মনে হয় যে যেটা বলছিল যে যখন এই যে রুমালটা তোলা হয়, এটা আমি সেদিন একটা কর্পোরেট জায়গায় বলছিলাম যে সাধারণত বিজ্ঞাপন ছাড়া কিন্তু এত বড় ক্যানভাসে, স্পেশালি যদি সেটা টিভি নাটক হয় বা সিরিয়াল হয়, এটা কিন্তু মানে আমার এই ক্যারিয়ারের 8-9 বছরে আমি দেখি যে ধরেন বাজেট এবং সব কিছু মিলে একটা বড় অ্যারেঞ্জমেন্ট করা কিন্তু টাফ হয়ে যায়। কিন্তু এই যে যেদিন যে রুমালটা আসলে উঠতো, সেদিন সেই রানী আসলে মানে আমাদের অনেক বড় হয় না যে হাম্মামখানা, হ্যাঁ, বা সেই সময় আমার মধ্যে যেই প্রভাবটা খুব বেশি ছিল যে আমি যখন থেকে প্রজেক্টের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি সবসময় তার আগে আমরা দেখতাম সুলতান সুলেমান, এবং আসলে একজন রানী কিভাবে হাঁটবে, তার সৌন্দর্য, তার অহংকার, গরিমা, সব কিছু না ভিতরে এটা অটোমেটিক কাজ করতো। তো আমরা কিন্তু একদম রিয়েল দুধ দিয়ে গোসল করে তারপরে নানান রকম প্রসেস ছিল, যেরকম ধোঁয়া দিয়ে সুগন্ধি ছিটায়, কলা পাতা ইয়ে করে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো ওই জিনিসগুলো তো আসলে আমি জানি না কখনো হয়তো বা এরকম ইয়েতে যাওয়া হবে কিনা একটা মানে মেগা সিরিজের জন্য বা একটা এই ধরনের প্রজেক্টের জন্য। তো এটা তো আসলে অনেক অনেক মানে অনেক মেমোরিজ আসলে এখানে, ওই যে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সিনেমার মধ্য দিয়ে আমাদের অভিনেত্রীরা একদম সত্যিকারের রানী হয়ে উঠেছেন। আমরা রিপন নাগের কাছে আবার একটু শুনবো। এই যে জমিদার বাড়ির কথা তো শুনলাম, দুধ দিয়ে গোসল করার দৃশ্যটাও আমরা দেখতে পাচ্ছি।
শিট, এটা ভাবাই যায় বা ভীষণ সুন্দর। এবং স্ক্রিনে দেখে কিন্তু মনে হচ্ছে আমরা সেই সময়টাতেই ফিরে যাচ্ছি। এটা যে আসলে বর্তমান যুগে এইভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে, এটা আসলে দর্শকরা খুব অনুভব করতে পারবেন। রিপন নাগের কাছে একটু শুনবো, জমিদার বাড়ির কথা তো আমরা শুনলাম, এছাড়াও আমরা যখন সিনেমার অংশটি দেখলাম তখন দেখলাম যে নদী বা হয়তো একটা লেকের মাঝখানে ময়ূরপঙ্খী দিয়ে যাচ্ছে, এইভাবে বিভিন্ন লোকেশন, তারপর এই যে গোসল করানোর দৃশ্যটা, এই সব কিছু অ্যারেঞ্জ করেছেন কিভাবে, জায়গা কিভাবে নির্ধারণ করেছেন? আমাদের আসলে তো সবচেয়ে বড় যে রাজদরবার সহ রানীদের রুম সহ সবকিছু তৈরি হয় এফডিসিতে, এফডিসির সবচেয়ে বড় ফ্লোরে। আর আসলে আমরা দেশের অনেক জায়গায় শ্যুট করছি, যে যেখানে দরকার সিকোয়েন্স অনুযায়ী আমরা সেই জায়গাগুলিকেই ব্যবহার করেছি। এবং আমি যেটা বললাম যে আমাদের মূল ফোকাসটা ছিল যাতে লুক দেখলে যাতে মনে হয় যে এইটা না অনেক আগের, এটার মধ্যে ওই বিষয়টার দিকে আমরা খুব মনোযোগী ছিলাম। এবং এই ক্ষেত্রে আসলে এটা তো টিম, যে একটা সিনেমা মানে আসলে অনেক মানুষের পরিশ্রম, এবং এটা টোটালটাই হচ্ছে আসলে আমি বলবো যে টিমের পরিশ্রমের ফসল, যে আমরা সবাই মিলে এই চেষ্টাটা করেছি, ইনক্লুডিং আর্টিস্টরা সহ, যে সবারই ওই ব্যাপারটা ছিল যে আমরা সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এত সুন্দর দৃশ্যগুলো আমাদের চোখের সামনে এসেছে। আমার কাছে একটা জিনিস মনে হয় যে প্রযুক্তির এখনকার এই সময়ে এসে, যেখানে আসলে সবকিছুই এখন তো দৃশ্যের পেছনের যে ব্যাকগ্রাউন্ড সেটাও তো আসলে গ্রাফিক্স দিয়ে করে ফেলা যায়, সেখানে আমাদের এই পুরো টিমটা কিন্তু একদম সেই অথেন্টিক জায়গাটাকে রিপ্রেজেন্ট করার জন্য পুরো সেট ডিজাইন থেকে শুরু করে এই যে ধূপবাতি, তারপরে কি এই বাতিগুলো দিয়া দিয়ে পুরো সাজানো হয়েছে সেট। এফডিসির এই পুরো ফ্লোরটাতে যখন আমরা যখনই প্রবেশ করেছি, মানে আমাদের অনুভূতির জায়গাটা এরকমই কাজ করেছে যে আমরা একটা রাজমহলে প্রবেশ করছি। বিভিন্ন দৃশ্যে বা হচ্ছে সিনেমার মাঝে আমরা নাচতেও দেখেছি। নাচের যে দৃশ্যগুলো ছিল সেগুলো শুধু যে সাধারণ নাচ তা নয়, দর্শকদের যে আকৃষ্ট করার একটা ব্যাপার, সেই নাচের জন্য কত প্র্যাকটিস করতে হয়েছে এবং কিভাবে কি করেছেন সেটা শুনুন। এখানে আমি বর্ণালী, যেহেতু বর্ণালীকে প্রেজেন্টই করা হয়েছে একজন নাচে গানে পারদর্শী একজন রানী হিসেবে, তো সেখানে আমি যেহেতু ছোটবেলা থেকে আমি একজন নৃত্যশিল্পী, সেই নাচের জায়গাটা আমার অভিজ্ঞতা ছিল, আর সেটার জন্য তো আমার সেই প্র্যাকটিসটা আগে থেকেই নেওয়া হয়েছে পুরো টিমের সাথে। সেই রিহার্সালসগুলো আমাদের প্রচুর করতে হয়েছে, উইথ কস্টিউমস, উইথ মিউজিক। এবং নাচটার মাধ্যমে আসলে এই যে সেই আগেকার দিনেও মেয়েদেরও একটা ব্যাপার যে রানীরা কি কি পারছেন এবং রাজা আসলে তাদের আমাদের ধরে রাখার একদম। এবং এই পুরো গল্পটাই কিন্তু একটি ক্লাসিক লোকগাথা, এবং সেই ক্লাসিক লোকগাথাটাকে আবার বর্তমানে এনে আমাদের তরুণ প্রজন্মের দর্শকদের সাথে মনের যে একটা সম্পৃক্ততা ঘটিয়ে, আমার কাছে মনে হয় এই সময়ে আসলে শেকড়টাকে অনুভব করা এবং শেকড়ের গল্পগুলোকে এই প্রজন্মের কাছে রেখে যাওয়ার একটা দায়িত্ব হয়তো বা আমাদের শিল্পীদের, আমাদের যারা লিখছেন তাদের একটা দায় থেকে যায়। তো এই লোকগাথাকে আমরা এখন এই প্রজন্মের কাছে একটু নতুন রূপে সুন্দর করে রেখে যাওয়ার এই প্রয়াস হিসেবে সাত ভাই চম্পার আদি গল্পটা। একদমই তাই। আমাদের বাংলার সংস্কৃতি, বাংলা সাহিত্য এবং বাংলার রূপকথা, রূপগাথা যে কত সমৃদ্ধ, সেটা কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের দায়িত্বর মতোই আমরা মনে করি। দোয়েলের কাছে একটু এই ব্যাপারে শুনবো, আপনার কাছে কি মনে হয় যে আসলে তরুণ প্রজন্ম এটার সাথে কিভাবে কানেক্ট করতে পারবে নিজেদেরকে? সেটা তো একদমই শানু আপু যা বললো, আমি এটার সাথে একমত। আমি শুধু ছোট্ট করে এইটুকু বলতে চাই যে এক সময় আসলে হয় কি আমাদের দেশে, আমরা যদি একটু বাইরের দেশের দিকে তাকাই, বহু মানে 100 বছর আগের জিনিসও খুব সুন্দর করে আর্কাইভ করা থাকে, কিন্তু আমাদের এখানে হয়তোবা প্রযুক্তি নির্ভর, তো এটা হয়তোবা প্রযুক্তিগত সেরকম উন্নয়ন না থাকার ফলে অনেক মানে পূর্বর অনেক ভালো ভালো কাজ আসলে আর্কাইভ করে রাখা সম্ভব হয়নি, এই জন্য কিন্তু আমরা ওটাকে দেখতে পারিনি। কিন্তু আমরা যখন এই সময়ে এসে এটা শুট করা হয়েছে বা যেভাবে এটা ধারণ করা হয়েছে, এবং এটা টেকনিক্যাল ডিপার্টমেন্টগুলো খুবই সলভেন্ট ছিল তারা, এটা আমার মনে হয় দীর্ঘ সময় শুধু এই প্রজন্ম না, পরবর্তী অনেক প্রজন্মের জন্য এটা একটা রূপকথার গল্প হয়ে থাকবে। একদমই তাই। রিপন নাগের কাছে আবারও শুনবো, এই সিনেমাটি আসলে আমাদেরকে কি বার্তা দেবে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই সিনেমাটি আমাদেরকে দেখাবে যে আমাদের রূপকথাগুলি কত আসলে রিচ ছিল, সমৃদ্ধ ছিল, কত রহস্য ছিল, কত রোমাঞ্চ ছিল, ওর মধ্যে জাদু বলি আর আমরা ফ্যান্টাসি বলি, একটা অন্যরকম মিশেল। এবং এই সিনেমাটার মধ্যে ওই বিষয়টাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি, যে রূপকথাটা ঠাকুরমার ঝুলিরই একটা আধুনিক রূপ বলবো না, আমরা বলবো আসলে রূপকথার রূপ, যেটার আসলে সিনেমা করা হয়েছে। ও যেটা বললো যে এটার এই উদ্দেশ্যটাও ছিল
যে এইটা যাতে ভবিষ্যৎ প্রজন্ম বা পরবর্তী প্রজন্মের কাছে আমরা ঠাকুরমার ঝুলির এই গল্পগুলিকে আবার পৌঁছায় দিতে পারি। এবং আমরা আশা করি যে দর্শক যখন ছবিটা দেখবে তারা রিলেট করতে পারবে যে ওই আমলে আসলে রাজা রানী তাদের হ্যাঁ, আগে কিন্তু আমরা এই গল্পগুলো সাত ভাই চম্পার এই গল্পগুলো কিন্তু বড়দের কাছ থেকেই শুনতাম, বা পুঁথিতে গল্প বলার এই প্রবণতা বলি বা যেটাই বলি সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসছে। তো এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমাদের এই গল্পগুলোকে রেখে যেতে হবে। আমার কাছে শিল্পী হিসেবে এটাই মনে হয়েছে, এবং অবশ্যই নির্মাতা হিসেবে রিপন নাগেরও হয়তোবা এই মানে প্রত্যাশাই থাকবে দর্শকদের কাছে যে এই গল্পটাকেই, রূপকথার গল্পটাকেই আমরা যেন আসলে আগামী প্রজন্মের কাছে রেখে যেতে পারি, আগামী প্রজন্মের কাছে জানিয়ে যেতে পারি যে না, সাত ভাই চম্পা নামে একটা গল্প, রূপকথার গল্প আছে, সেটা আমরা তাদের কাছে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শকদের কাছে বিদায় নিব। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আড্ডা আপনাদের ভালো লেগেছে এবং আগামীকাল সাত ভাই চম্পার আদি গল্প দেখতে আপনারা সিনেমা হলে যাবেন এবং চিরচারিত বাংলার যে আদি রূপ, যে আদি আভিজাত্য ঐতিহ্য, সেই সব কিছু আপনাদের চোখে ধরা দেবে শিল্পের রূপে, আপনারা উপভোগ করবেন সেই প্রত্যাশায় সকলের সুস্থতা কামনা করে তারকা কথনের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।